সুপ্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পরিচালিত অনলাইন ক্লাসরুম থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. রুবাইয়াত ফাহিম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম। শিক্ষার্থীরা, তোমাদের সামনে আজকে হাজির হয়েছে অপারেশনস ম্যানেজমেন্টের 10ম লেকচার নিয়ে। তো এই লেকচারে আমরা আজকে আলোচনা করব অপারেশনস ম্যানেজমেন্ট সিলেবাসের 8ম অধ্যায় নিয়ে, সেটা হচ্ছে অপারেটিং ডিসিশনস। সরাসরি স্লাইডে চলে যাচ্ছে। আমরা দেখি যে গত ক্লাসে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। গত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল রি ইঞ্জিনিয়ারিং এবং ওয়ার্ক মেজারমেন্ট। আমরা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব মূলত যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে অপারেটিং ডিসিশনস। তো এর সাথে আরো অনেকগুলো টপিকস এই চ্যাপ্টারে আছে, সেটা হচ্ছে গেট প্ল্যানিং, রিসোর্স প্ল্যানিং, লিনিয়ার প্রোগ্রামিং, ফোরকাস্টিং, শিডিউলিং, অনলাইন সিস্টেম, সাপ্লাই চেইন সিস্টেম। আমরা এই চ্যাপ্টারে অনেকটুকু বিষয় নিয়ে আমরা কথা বলবো। তারপরও আমি মূলত চেষ্টা করব যে বিষয়গুলোকে আমরা আলোচনা করবো সেগুলো যেন আমরা বুঝতে পারি বিষয়গুলো কি। এই চ্যাপ্টারে আলোচনার আগেই আমরা চলে যাই যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে অপারেটিং ডিসিশন গুলা কি। এটা বুঝতে গেলেই সে প্রথম থেকে বিষয়গুলো দেখি যে অপারেশনস ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অপারেটিং ডিসিশন গুলা নিয়ে। অপারেশনস ম্যানেজমেন্ট মানে কি? অপারেশনস মানে হচ্ছে আমরা জানি কোনো র ম্যাটেরিয়ালস থেকে ফিনিশ গুডসে পরিণত করা, ইনপুট, ট্রান্সফরমেশন, আউটপুট। এইটা হচ্ছে একটা প্রসেস। এই প্রসেসটাকে আমরা বলি অপারেশন। আচ্ছা, এই অপারেশনে আমরা ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করি কিসের জন্য? যাতে অপারেশন কিছু উদ্দেশ্য অর্জন করতে পারি। উদ্দেশ্যগুলো কি কি? এটা হচ্ছে আমরা কোয়ালিটি প্রোডাক্ট যাতে তৈরি করতে পারি, রাইট কোয়ান্টিটি প্রোডাক্ট যাতে তৈরি করতে পারি, রাইট টাইমে যাতে তৈরি করতে পারি, এটা হচ্ছে লো কস্টে বা কম্পিটিটিভ কস্টে যেন আমরা পণ্যগুলো তৈরি করতে পারি। তো এটাই হচ্ছে আমাদের অপারেশনস ম্যানেজমেন্টের মূল উদ্দেশ্য। তো অপারেশনস ম্যানেজমেন্টের মূল উদ্দেশ্য অবশ্যই বিজনেস যে উদ্দেশ্যটা আছে, সেই বিজনেস উদ্দেশ্যটা অর্জন করা। সেটাকে আমরা বলেছিলাম মূলত সেটা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা নিশ্চিত করা। এই অপারেশনস ম্যানেজমেন্টকে যদি অপারেশন ম্যানেজমেন্টের উদ্দেশ্যগুলো অর্জন করতে হয়, তাহলে অপারেশন ম্যানেজমেন্টকে অনেকগুলো কাজ করতে হয়, তাই না? অনেক ধরনের ম্যানেজারিয়াল কাজ তারা সম্পন্ন করে। অনেকগুলো ক্লাস আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। ক্লাসগুলোতে আমরা বিভিন্ন ডিসিশন গুলো মূলত দেখে আসছি। আমরা দেখেছি যে পুরো অপারেশনের যে ইনপুট, ট্রান্সফরমেশন, আউটপুট, এই যে প্রসেসটা আছে, এই প্রসেসের বিভিন্ন ধাপে ধাপে অপারেশন ম্যানেজারকে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হয় এবং সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য তারা অনেক ধরনের কাজগুলো করে থাকে। ইনপুটে দেখেছিলাম যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট নিয়ে তারা কাজ করছে। ট্রান্সফরমেশনে দেখেছিলাম যে কোন প্রসেসে কাজ হবে সেটা নিয়ে কাজ করছে, প্রসেস সিলেকশন করছে। তারপর আউটপুটে যদি আউটপুটটা কেমন হবে সেটা নিয়ে তারা জব ডিজাইন করছে, প্রোডাক্ট ডিজাইন করছে। তারপর আমরা দেখেছিলাম যে কোয়ালিটি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছে, যাতে সব ক্ষেত্রে কোয়ালিটি নিয়ে পণ্য উৎপাদন করা যায়, কোয়ালিটি সার্ভিস উৎপাদন করা যায়, এই বিষয় নিয়ে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, যে এই অপারেশন ম্যানেজার কাজগুলো করতে গেলে আরেকটা বিষয় করেছিল যে অপারেশন ম্যানেজমেন্টের কাজ করতে গেলে একটা স্ট্র্যাটেজি ফলো করতে হয়, তাই না? অপারেটিং স্ট্র্যাটেজি আমরা দ্বিতীয় অধ্যায়ে সেটা নিয়ে কথা বলেছিলাম আমাদের 3rd লেকচারে। এই যে সকল কর্মকাণ্ডগুলো যদি সম্পাদন করতে চাই অপারেশনস ম্যানেজার, ওনাকে কিছু ম্যানেজিং কাজ করতে হয়, তাই না? ম্যানেজমেন্টের কিছু কাজ করতে হয়। আচ্ছা, আমরা জানি ম্যানেজমেন্টের অন্যতম কাজ হচ্ছে ডিসিশন মেকিং। তাহলে ডিসিশন নিতে হয়। এই ডিসিশনটাকে আমরা মূলত বলছি যে অপারেটিং ডিসিশন। মানে অপারেশনটা ঠিকভাবে সম্পন্ন হওয়ার জন্য অপারেশনের কি কি কাজ করতে হবে, কিভাবে করতে হবে, কোন কোন কাজগুলো করতে হবে, সেই ধরনের যে ডিসিশন গুলো নিতে হয় সেটা হচ্ছে অপারেটিং ডিসিশন। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অপারেটিং ডিসিশন। অপারেটিং ডিসিশন নেওয়ার পরে, তো এরপরে যদি আমরা চাই যে ম্যানেজমেন্টের এরপরে কাজটা কি, ডিসিশনের পরে ম্যানেজমেন্টের মূল কাজগুলো শুরু হয় আসলে ডিসিশন মেকিং ছাড়া, শুরু হয় প্ল্যানিং দিয়ে। তো আজকের যে চ্যাপ্টারগুলো আমরা আলোচনা করব সেই কাজগুলো হচ্ছে মূলত প্ল্যানিং করা। যে অপারেশনের কাজগুলা, প্রত্যেকটা কাজ যদি সম্পন্ন করতে চাই, সঠিকভাবে ভালোভাবে সম্পন্ন করতে চাই, তাহলে আমাদেরকে যে বিষয়ে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে সঠিক পরিকল্পনা করতে হবে। বিভিন্ন ধরনের আমরা পরিকল্পনাগুলো করি। এই পরিকল্পনাগুলো কখন করতে হয়, কি করতে হয়, কোন কাজের জন্য কি কি ধরনের পরিকল্পনা করি, সেটা দেখবো। আর পরিকল্পনা করতে গেলেও আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে, পরিকল্পনা করতে গেলে তো বাস্তবতাকে অনুসন্ধান করতে হয়, তাই না? পরিকল্পনা করতে গেলে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমার কাছে আগে দেখতে হবে যে আবার কি আছে, আমার রিসোর্স কি আছে, আমার ফোরকাস্টিং করে দেখতে হবে যে আমার সেলস কেমন হতে পারে, আমার সেলস ডিমান্ড কেমন, আমার সাপ্লাইটা কোন অবস্থায় আছে, এবং
আমার কাছে কোন কোন প্রোডাকশন কখন উৎপাদন করব সেগুলো আমাকে সময়সূচি তৈরি করতে হবে, আমাকে শিডিউল করতে হবে। এর উপর ভিত্তি করে আমরা আমাদের সাপ্লাই চেইন সিস্টেমগুলো ডেভেলপ করব, যে আমাদের পুরো চেইনটা ঠিকভাবে কাজ করছে কিনা। তো এই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। আমরা এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তবে এক্ষেত্রে আমি শিক্ষার্থীদের একটু বলে রাখি, যেহেতু আমাদের সময়টা খুব কম, আমরা 40 মিনিটের মধ্যে এই ক্লাসটা শেষ করব। এই জন্য আমরা যেটা করব, কিছু কিছু টপিকস হয়তো আমরা একটু দ্রুত যেতে হবে, আমরা দ্রুত স্লাইডগুলো দেখে নিব। তো তারপর আমরা চেষ্টা করি যে আমরা কতটুকু আলোচনা করতে পারি। তবে আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা যেন একটু তুমি বুঝতে পারো, যাতে ইন ফিউচার তুমি সেই নলেজটা কাজে লাগাতে পারো। সে বিষয় নিয়ে মূলত আমরা সেভাবেই আমরা চেষ্টা করব। তো আমরা যাচ্ছি নেক্সট টপিকস নিয়ে। আমাদের প্রথমে আলোচনার বিষয় হচ্ছে আজকে এগ্রিগেট প্ল্যানিং। এগ্রিগেট প্ল্যানিং কি সেটা আমি বলবো, তারপরেও এখানে কিছু ডেফিনেশন দেখি কি লেখা আছে। Aggregate planning is concerned with matching supply and demand of output. তাহলে এখানে একটা বিষয় গুরুত্ব দেওয়া আছে, সেটা এগ্রিগেট প্ল্যানিংটা তোমাকে বুঝতে গেলে এটা গুরুত্ব দেখে নিয়ে যে সাপ্লাই এবং ডিমান্ড অফ আউটপুট, মানে তুমি যে ফাইনাল যে প্রোডাক্টটা উৎপন্ন করবা সেটার ডিমান্ড কতটুকু আছে এবং সেটার জন্য সাপ্লাই, ডিমান্ড এবং সাপ্লাই এই দুটাকে মিট করা, মূলত এই দুটার মধ্যে একটা কোঅর্ডিনেশন নিয়ে আসা, ম্যাচ করা। আচ্ছা, তারপর কি লিখেছে দেখো, ওভার দ্য মিডিয়াম টাইম রেঞ্জ, তাই না? তাহলে ওখানে মনে রাখতে হবে এগ্রিগেট প্ল্যানিংটা হচ্ছে মিডিয়াম টাইমের জন্য আলোচনা করে, এটা লং টার্ম প্ল্যান না বা শর্ট টার্ম প্ল্যান না। তাহলে এটা হচ্ছে মিডিয়াম টাইম প্ল্যান বা ইন্টারমিডিয়েট টাইম প্ল্যান। ওকে, কতটুকু হতে পারে সেটাও ডেফিনেশনে বলেছে, আপ টু অ্যাপ্রক্সিমেটলি 12 মান্থস ইনটু দ্য ফিউচার, মানে 12 মাস বা তার থেকে একটু বেশি হতে পারে। এগ্রিগেট প্ল্যানিংটা হচ্ছে একটা প্ল্যানিং, সেটা বুঝতে পারছি। তো প্ল্যানিংটার মূল কাজ হচ্ছে কি কি নিয়ে কাজ করে, সেটা হচ্ছে সাপ্লাই এবং ডিমান্ড, এই দুটার মধ্যে তারা ম্যাচিং করার চেষ্টা করে, এবং এই প্ল্যানিংটা হচ্ছে একটা মিড টার্ম প্ল্যান। Well, আরো কিছু লেখা আছে, একটু দেখি কি বলে। The term aggregate implies that the planning is done for a single overall measure of output. আউটপুট নিয়ে পুরো পরিকল্পনাটা করে। আরো বলছে দেখো, it determines not only the output levels planned but also appropriate resource input mix to be used. তারপর বলছে combine appropriate resources into general terms, মানে সোজা কথা বলতে গেলে এটা এই পরিকল্পনাটার সাথে শুধু যে আউটপুট বিষয় নিয়ে আলোচনা করে তা না, এর সাথে রিলেটেড কি কি রিসোর্স আছে, এর সাথে সম্বন্ধিত রিসোর্স গুলো নিয়ে এটা পরিকল্পনা করে। তারপর চলে যাচ্ছে যেটা রোল অফ এগ্রিগেট প্ল্যানিং, দেখি প্রথম বলছে যে ইন্টিগ্রাল পার্ট অফ দ্য বিজনেস প্ল্যানিং প্রসেস। তাহলে বিজনেস প্ল্যানিং প্রসেসের সাথে এটা একটা অবিচ্ছেদ্য অংশ, ইন্টিগ্রাল পার্ট। তাহলে ইন্টিগ্রাল থাকে কিসের, যে বিজনেস প্ল্যানিং প্রসেস মানে কি ব্যবসায়ের মূল যে পরিকল্পনাটা থাকে সেটাকে আমরা বলছি বিজনেস প্ল্যান। তার নিচের এগুলাই হচ্ছে আমাদের এগ্রিগেট প্ল্যান। প্রথম বলতেছে সাপোর্ট দ্য স্ট্র্যাটেজিক প্ল্যান। স্ট্র্যাটেজিক প্ল্যান মানে হচ্ছে একটা লং টার্ম প্ল্যান, বিজনেস প্ল্যানের পরে হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যান থাকে, এগুলোকে সাপোর্ট করে। অলসো নোন এজ দ্য প্রোডাকশন প্ল্যান, এটার একটা নাম হচ্ছে প্রোডাকশন প্ল্যান। আইডেন্টিফাইস রিসোর্সেস রিকোয়ার্ড for operation for the next 6 to 8 months. এখানে এটা গুরুত্বপূর্ণ, আগের ডেফিনেশনে যেটা ছিল না সেটা হচ্ছে এই পরিকল্পনাটা সাধারণত প্রণয়ন করা হয় 6 থেকে 18 মাস সময়ের জন্য, এর থেকে কমও না, এর থেকে বেশিও না। ডিটেইলস এগ্রিগেট প্রোডাকশন রেট এন্ড সাইজ অফ ওয়ার্কফোর্স রিকোয়ার্ড, এর সাথে কি কি প্রোডাকশন সাইজ রেট এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে। আমরা এখন এই যে এগ্রিগেট প্ল্যানটা ভালো করে বোঝার আগে আমরা টোটাল একটা বিজনেসের টোটাল প্ল্যানিং প্রসেসটা নিয়ে একটু কথা বলি। যে কোনো বিজনেস অর্গানাইজেশনে বা যে কোনো অর্গানাইজেশনে আমরা সাধারণত দেখি 3 ধরনের প্ল্যানিং প্রসেস আমরা দেখি। যেমন এখানে দেখাচ্ছে, দেখো সেটা হচ্ছে 3টা লেভেল আমরা ভাগ করেছি। যারা এক্সিকিউটিভস যারা আছেন, ম্যানেজার এক্সিকিউটিভস বা এমপ্লয়ি যারা আছেন, তাদেরকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে টপ এক্সিকিউটিভ, এটা হচ্ছে অপারেশনস ম্যানেজাররা, আর একটা হচ্ছে অপারেশনস ম্যানেজাররা হতে পারে বা সুপারভাইজাররা বা ফোরম্যানরাও হতে পারে। আচ্ছা, তাহলে দেখো টপ এক্সিকিউটিভরাও কি ধরনের কিছু কিছু প্ল্যান করে। ওনারা সাধারণত যে প্ল্যানগুলো করেন সেটা হচ্ছে লং রেঞ্জ প্ল্যানস ওভার 1 ইয়ার, মানে 1 বছরের বেশি সময় বা যত বছর আরো বেশি হতে পারে, লম্বা সময়ের জন্য। আমাদের পরিকল্পনাগুলো কেমন কেমন হতে পারে, যেমন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট নিয়ে তারা কাজ করেন, নিউ প্রোডাক্ট প্ল্যান, নতুন পণ্য কি কি আসবে না আনবে সেগুলো নিয়ে পরিকল্পনা করা হয়। ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, ব্যবসায় কত টাকা ইনভেস্ট করবে, কত ক্যাপিটাল খাটাবে, ক্যাপিটালগুলো কোত্থেকে আসবে, এই বিষয়গুলো নিয়ে পরিকল্পনা করা হয়। তারপর হচ্ছে ফ্যাসিলিটি লোকেশন এন্ড এক্সপানশন। ফ্যাসিলিটি লোকেশন আমরা পড়ে আসছি যে তোমার ফ্যাক্টরিটা বা প্ল্যান্টটা কোন দেশে কোন জায়গায় স্থাপিত হবে, ভেতরের কি কি কেমন পরিস্থিতি তৈরি হবে, আর এক্সপানশন করবা কিনা, তোমার ফ্যাক্টরিটা যদি কখনো বাড়াতে চাও, এক্সপানশন করা, এইগুলো আলোচনা, এই রিলেটেড পরিকল্পনাগুলো করেন টপ এক্সিকিউটিভসরা, এবং এটা হচ্ছে লং টার্ম প্ল্যান। আচ্ছা, এবার সেই ইন্টারমিডিয়েট রেঞ্জ প্ল্যানস, এটা কারা করেন, এটা সাধারণত অপারেশন ম্যানেজাররা করেন। এই প্ল্যানগুলো হয় 3 থেকে 18 মাসের জন্য। এখানে কি কি থাকে, এখানে থেকে সেলস প্ল্যানিং,
বিক্রি কতটুকু করবো, কিভাবে বিক্রি করবো, এই বিষয়গুলো থাকে। তারপর থাকে প্রোডাকশন প্ল্যানিং এন্ড বাজেটিং, প্রোডাকশন রিলেটেড যে বিষয়গুলো থাকে। তার এর সাথে আরো সমন্বিত যে পরিকল্পনার সাথে জড়িত, যেমন সেটিং এমপ্লয়মেন্টটা সেট করা, ইনভেন্টরি নিয়ে পরিকল্পনা, আর সাবকন্ট্রাক্টিং লেভেলস, মানে অন্য কারোকে যদি সাবকন্ট্রাক্ট দেওয়া হয় প্রোডাকশনের জন্য বা সার্ভিসের জন্য, অ্যানালাইজিং অপারেটিং যে প্ল্যানটা আছে সেটা অ্যানালাইজ করা, যে বিষয়গুলো, এই পরিকল্পনাগুলো সাধারণত একজন অপারেশন ম্যানেজার নিয়ে থাকেন। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট রেঞ্জ। তারপর নিচের দিকে যদি যাই, সেটা হচ্ছে নিচের দিকে কিছু পরিকল্পনা থাকে, সেটাকে আমরা বলি শর্ট রেঞ্জ প্ল্যান। এগুলো হচ্ছে সাধারণত 3 মাসের জন্য। এটা কারা করেন? এটা কিছু অনেক সময় অপারেশন ম্যানেজাররাও করেন। আবার এর কিছু পরিকল্পনা অপারেশন ম্যানেজারদের কোনো এত দরকার হয় না। তাদের নিচু লেভেলে যারা আছেন, সুপারভাইজাররা যারা আছেন বা ফোরম্যানরা যারা আছেন, ওনারা অনেক সময় এই ধরনের পরিকল্পনাগুলো নেন। এগুলোর সাথে হতে পারে জব অ্যাসাইনমেন্ট কাজ আছে, এগুলো আমরা অনেক কিছু আলোচনা করে আসছি। অর্ডার দেয়া, অর্ডারিং, জব শিডিউলিং করা, ডিসপ্যাচিং, ওভারটাইম নিয়ে কাজ করা, পার্ট টাইম হেল্প, এগুলো। আচ্ছা, তাহলে আমরা এরপরে এই যে প্ল্যানিং প্রসেসটা তাহলে মোটামুটি বুঝতে পেরেছি। কিছু থাকে পরিকল্পনাটা হচ্ছে লং টার্ম প্ল্যান, কিছু থাকে ইন্টারমিডিয়েট লেভেলের প্ল্যান, আর কিছু থাকে শর্ট রেঞ্জ বা শর্ট টার্ম প্ল্যান। আচ্ছা, এগুলোর মধ্যে যে অ্যাগ্রিগেট প্ল্যানিংটা সাধারণত কোন লেভেলের? ইন্টারমিডিয়েট লেভেলের যে প্ল্যানিংটা সেটাই হচ্ছে আমাদের অ্যাগ্রিগেট প্ল্যান। এই প্ল্যানিং গুলার আরো কিছু উদাহরণ আমরা দেখি, যেমন শর্ট রেঞ্জ প্ল্যানের মধ্যে কি কি থাকতে পারে, যেমন মেশিন লোডিং, কোন একটা মেশিনে কি কতটুকু লোড করবে না লোড করবে, এগুলা। জব অ্যাসাইনমেন্ট, জব সিকোয়েন্সিং, কাজের ভাগ কি হবে, কোন কাজের পর কোন কাজ করতে হবে, এগুলো হচ্ছে শর্ট টার্মের জন্য 3 মাসের পর্যন্ত। অর্ডার কোয়ান্টিটিস, কতটুকু পণ্যের জন্য অর্ডার দিতে হবে, ওয়ার্ক শিডিউল। ওকে, ইন্টারমিডিয়েট প্ল্যানে তাহলে কি কি আছে দেখো, এটা একটু ফোকাস করা দরকার আমাদেরকে। আজকে আলোচনার বিষয়বস্তু মূলত ইন্টারমিডিয়েট প্ল্যান, এর সাথে কিছু শর্ট রেঞ্জ প্ল্যান হয়তো ঢুকে যেতে পারে, তবে মূল ফোকাস হচ্ছে ইন্টারমিডিয়েট প্ল্যান। জেনারেল লেভেল অফ এমপ্লয়মেন্ট, আউটপুট নিয়ে কাজ করা, ফিনিশ গুডস ইনভেন্টরি, সাবকন্ট্রাক্টিং, ব্যাক অর্ডার্স, তাই না? ব্যাক অর্ডার কি আমরা সামনে যাবো এগুলা। লং রেঞ্জ প্ল্যান হচ্ছে কোনগুলো? লং টার্ম ক্যাপাসিটি, লোকেশন লেআউট, প্রোডাক্ট ডিজাইন, এগুলো হচ্ছে লং রেঞ্জ প্ল্যান। তাহলে আমরা এতটুকু আলোচনা থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এগ্রিগেট প্ল্যানিং হচ্ছে মূলত একটা ইন্টারমিডিয়েট লেভেলের প্ল্যান। ইন্টারমিডিয়েট লেভেলের প্ল্যানের যে কাজগুলো আছে এগুলো সাধারণত এগ্রিগেট প্ল্যানিং করে। তবে এখানে একটা আমরা ছবি দেখছি, দেখো এখানে মূলত উপরের লেভেলে যেগুলো আছে এগুলো হচ্ছে লং টার্ম প্ল্যান। আচ্ছা, তবে এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে এগ্রিগেট প্ল্যানিং যখন এটা প্ল্যান করতে যাই তখন এটার বেস থাকে কিন্তু লং টার্ম প্ল্যান গুলা, তাই না? এই লং টার্ম প্ল্যানের উপর ভিত্তি করে এগ্রিগেট প্ল্যানিং গুলো করে থাকে। যেমন এখানে দেখাচ্ছে, দেখো এগ্রিগেট প্ল্যানিং এ কি কি আছে দেখো, যেমন কোম্পানি পলিসি গুলো এখানে বিবেচনা করতে হয়, ডিমান্ড ফোরকাস্ট করতে হয়, ডিমান্ড কেমন, স্ট্র্যাটেজিক অবজেক্টিভস কি কি আছে, ফিনান্সিয়াল কনস্ট্রেইন, কোম্পানির ফিনান্সিয়াল কনস্ট্রেইন কি অবস্থায় আছে সেটা তোমাকে চিন্তা করতে হবে, ক্যাপাসিটি কনস্ট্রেইন, ওটার ক্যাপাসিটি কি কেমন আছে, এগুলোর উপর ভিত্তি করেই এই যে বললাম ডিমান্ড ফোরকাস্ট, কোম্পানি পলিসি, স্ট্র্যাটেজিক অবজেক্টিভ, ফিনান্সিয়াল কনস্ট্রেইন, ক্যাপাসিটি কনস্ট্রেইন, এগুলোর উপর ভিত্তি করে এগ্রিগেট প্ল্যানিং করা হয়। এগ্রিগেট প্ল্যানিং এর জন্য কি কি নিয়ে প্ল্যান করে? সাইজ অফ দ্য ওয়ার্কফোর্স নিয়ে কথা বলে তারা, ইনভেন্টরি লেভেল, কত লেভেল ইনভেন্টরি থাকবে এটা নিয়ে তারা পরিকল্পনা করে, পার্ট অফ এগ্রিগেট প্ল্যানিং। রেগুলার এন্ড ওভারটাইম প্রোডাকশন কেমন হবে ইন ইউনিট অফ ডলার বা টাকা যেটাই আসুক। তারপর হচ্ছে সাবকন্ট্রাক্টেড প্রোডাকশন, উৎপাদন করার জন্য যদি কখনো সাবকন্ট্রাক্ট দেওয়ার প্রয়োজন পড়ে সাবকন্ট্রাক্টের জন্য পরিকল্পনা করে, এটা হচ্ছে এগ্রিগেট প্ল্যানিং এর পার্ট। তারপর হচ্ছে ব্যাকলগস, ব্যাক অর্ডার্স আর লস সেলস, এই সবগুলো হচ্ছে আমাদের এগ্রিগেট প্ল্যানিং। তাহলে এগ্রিগেট প্ল্যানিং মানে হচ্ছে এটা মিড টার্ম প্ল্যানিং, এটা অবশ্যই প্রোডাকশন রিলেটেড জড়িত, এর সাথে আরো সাপোর্টিং কিছু কাজ আছে যেগুলো আমরা দেখেছি। এত কথা বলার পরেও যদি আমরা এগ্রিগেট প্ল্যানিং এ যদি আমি একটু সংক্ষেপে, যাতে অনেক কথা বললে অনেক সময় মূল টপিকস থেকে আমরা বাইরে চলে যাই, এই জন্য সংক্ষেপে যদি বলি, ইন এ সিম্পল টার্ম, aggregate planning is an attempt to balance capacity and demand in such a way that costs are minimized. এটাই হচ্ছে aggregate planning. তাহলে aggregate planning তো মিড টার্ম প্ল্যান, ওকে, তাই না? কোন 6 থেকে 12 মাসের জন্য করে, ওকে, এগুলো তো তুমি বোঝোই, তাই না? এটা হচ্ছে কিছু কাজ আছে। কি কি কাজ আছে? এগুলোর মূল কাজ হচ্ছে কি করা, সেটা হচ্ছে তোমার প্রোডাকশনের জন্য তুমি কতটুকু প্রডিউস করবে এটার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে ডিমান্ডটা দেখতে হবে। এগ্রিগেট প্ল্যানিং ইজ অ্যান অ্যাটেম্পট, এটা এমন একটা অ্যাটেম্পট নাই, কিসের জন্য? টু ব্যালেন্স করার জন্য। কিসের ব্যালেন্স? ক্যাপাসিটি এন্ড ডিমান্ড। তোমার ডিমান্ড কতটুকু, তোমার ক্যাপাসিটি কতটুকু, এই দুইটাকেই মূলত ব্যালেন্স করা। তাহলে এটার সাথে কিভাবে ব্যালেন্স করবা? এমন ভাবে ব্যালেন্স করবা such a way that cost-টা মিনিমাইজ, যাতে কস্টটা মিনিমাইজ হয়। তুমি এটার জন্য ব্যালেন্স করার জন্য যদি অনেক টাকা ইনভেস্ট করে ফেলো, অনেক টাকা কস্ট হয়ে যায়, এটা কিন্তু না। তাহলে মূল থিম হচ্ছে কস্টটা মিনিমাইজ করতে হবে।
আচ্ছা, ডিমান্ড এবং ক্যাপাসিটির মধ্যে কিভাবে ব্যালেন্স করব সেটা একজন অপারেশন ম্যানেজার যখন এগ্রিগেট প্ল্যানিং করেন তখন ওনার সক্ষমতা এখানে আমরা বিবেচনা করি। তো আমরা দেখি বর্তমানে যে আমরা ডিমান্ডটাকে কিন্তু কন্ট্রোল করতে পারি অনেক সময়। শুধু ডিমান্ড যে আছে অনেক সময় আমরা আজকের দিনে ব্যবসায়ীদের দেখি যে আমরা ডিমান্ড ক্রিয়েট করি, আবার শুধু যে ডিমান্ড ক্রিয়েট করি তা না, ডিমান্ড কিন্তু আমরা ফ্লাকচুয়েট করি, চেঞ্জ করি, এক সময় ডিমান্ডটা অন্য সময় নিয়ে যাই। যেমন যে পিক টাইমে যে ডিমান্ডটা থাকে, যেমন একটা হোটেলে যদি বলি, হোটেলে একটা সময় আছে যেমন টুরিস্ট সিজন থাকে, টুরিস্ট সিজনে প্রচুর ডিমান্ড থাকে, তাই না? অফ সিজনে ডিমান্ড থাকে না। আমরা কিন্তু বিভিন্ন স্ট্র্যাটেজির মাধ্যমে, প্রাইস চেঞ্জ করার মাধ্যমে অফ পিক সিজনে ওই ডিমান্ডটা নিয়ে যাই। তার মানে এটার উপর ভিত্তি করে ডিমান্ডও আমরা কি করি, কন্ট্রোল করার চেষ্টা করি যতটুকু পারি। আমরা সেটাকে আমরা ইনক্রিজ করি বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, বিভিন্ন কিছুর মাধ্যমে। ওই ডিমান্ডটা মিট করার জন্য আমার ক্যাপাসিটিকে আমি কি করার চেষ্টা করি, অ্যাডজাস্ট করার চেষ্টা করি, ক্যাপাসিটিকে ডেভেলপ করার চেষ্টা করি। এই ডিমান্ড এবং ক্যাপাসিটিকে ব্যালেন্সিং করার জন্য যা যা করতে হয়, এই যে চিন্তা ভাবনা করতে হয়, যে পরিকল্পনা করতে হয়, সেই পরিকল্পনাটাই হচ্ছে এগ্রিগেট প্ল্যানিং। আচ্ছা, তাহলে আমরা যাচ্ছি অবজেক্টিভ এগ্রিগেট প্ল্যানিং এর। মূল অবজেক্টিভ হচ্ছে তাহলে একটাই, কি করতে হবে তুমি বুঝতে পেরেছো? হচ্ছে মিনিমাইজ টোটাল কস্ট অ্যাক্রস দ্য প্ল্যান্ড পিরিয়ড। তুমি যেই সময়ের জন্য পরিকল্পনা করছো, এই সময়ে তো প্রোডাক্টটা আউটপুট তো আসবে, সে আউটপুটটা মিনিমাইজ করতে হবে। মিনিমাইজ করার জন্যই এত ধরনের কাজকর্ম আমরা সবকিছু করছি। কিভাবে করবো? রিচ অবজেক্টিভ অ্যাডজাস্টিং, এই যে বললাম এই কাজ করতে হবে, না করতে হবে, ডিমান্ড এবং ক্যাপাসিটির মধ্যে তোমার কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। কিভাবে করবা? কিভাবে করার জন্য তোমার প্রতিষ্ঠানে কিছু রিসোর্স যেগুলো আছে এগুলোকে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। কি? যেমন ইনভেন্টরি লেভেল, এটাকে প্রয়োজনে আমরা কমাবো, প্রয়োজনে বাড়াবো। ইনভেন্টরি লেভেল আমরা নিয়ে কাজ করতে পারি। প্রোডাকশন রেট চেঞ্জ অ্যাডজাস্ট করবো জন্য। লেবার অনেক সময় বেশি হলে তাদেরকে আমরা কি করে দেব, ফায়ার করে দেব, তাই না? আবার যদি আরো লাগে তখন রিক্রুট করব। আচ্ছা, ওভারটাইম ওয়ার্ক, যখন আমার যদি বেশি প্রোডাকশন করতে হয় তাহলে আমি প্রয়োজনে ওভারটাইম করাবো। আচ্ছা, সাবকন্ট্রাক্টেড রেট মানে হচ্ছে আমি নিজে একা যদি কোনো কাজ যদি ভালোভাবে সম্পন্ন করতে না পারি, প্রয়োজনে আমি সাবকন্ট্রাক্টের ব্যবস্থা করব। আচ্ছা, তো আমরা যেসব বিষয়গুলো নিয়ে কথা বলেছি, এই পুরো বিষয়গুলো আমরা এখানে একটা 2 মিনিটের একটা ছোট ভিডিওর মাধ্যমে আমরা এটা একটু বোঝানোর চেষ্টা করি। তো দেখি, দেখো কি বলছে। এখানে কাজটা তাহলে কি করে, ডিমান্ড এবং সাপ্লাই দুটার মধ্যে সমন্বয় আনা। তাহলে ডিমান্ডের বিষয় থেকে ডিমান্ড স্ট্র্যাটেজি হচ্ছে আমরা কি করতে চাইবো, যেন ডিমান্ডটা এমন ভাবে করবো যেন ক্যাপাসিটি দিয়ে মিট করতে পারি, আর ক্যাপাসিটি স্ট্র্যাটেজি নিতে হবে যেন ডিমান্ডকে কি করতে পারে, তুমি মিট করতে পারে, তাহলে সেটা একটা ম্যাচ চাপে থাকে। ডিমান্ড গুলো কি, ওই যে বললাম প্রাইসিং করতে পারি, প্রাইসিং আমরা চেঞ্জ করার মাধ্যমে আমরা কি করতে পারি, অপটিক আওয়ারে ডিমান্ড ক্রিয়েট করতে পারি। যেমন যে বলেছিলাম হোটেলের ক্ষেত্রে আমরা লোয়ার রেট দিয়ে অপটিক আওয়ারে হোটেলের ডিমান্ড ক্রিয়েট করতে পারি। ডিমান্ড আরো ডেভেলপ করার জন্য আমরা কি করতে পারি, প্রমোশনাল কোন অ্যাক্টিভিটিস নিতে পারি, আমরা অ্যাডভার্টাইজমেন্টে যেতে পারি। আমরা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করে কি করতে পারি, নিউ ডিমান্ড ক্রিয়েট করতে পারি বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। আর বর্তমানে আমরা দেখি যে প্রচুর আমরা ডিমান্ড ক্রিয়েট করছি শুধুমাত্র অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে। আচ্ছা, এরপর হচ্ছে শুধু ব্যাক অর্ডারটাও করতে পারি। ব্যাক অর্ডার মানে কি? ব্যাক অর্ডার মানে হচ্ছে এখন তো অর্ডার দিবই এবং আরেকটা যে পরে দিব সেটা নিশ্চিত করা। যেমন এখানে একটা মজার উদাহরণ দেওয়া আছে, দেখো, যেমন বলছে হামবার্গারটা এখন নিয়ে আসছে, যে ফ্রেঞ্চ ফ্রাইটা পরে আনছে, এটারও একটা ডিমান্ড ক্রিয়েট করে। তারপর হচ্ছে নিউ ডিমান্ড ক্রিয়েট করতে পারি। কিভাবে নিউ ডিমান্ড ক্রিয়েট করতে পারি দেখো, যেমন বলছে যে এখানে সামারের সময় হট টি তারা কি থাকে না, ডিমান্ড থাকে না, তখন আমরা তাহলে নতুন কি করতে পারি, সেটা হচ্ছে আইস টি, নতুন একটা কনসেপ্ট নিয়ে আসতে পারি, নিউ ডিমান্ড। আচ্ছা, এবার আসি সাপ্লাই। আচ্ছা, সাপ্লাই এবার কি করবো, ধরো সাপ্লাইটা অ্যাডজাস্ট করতে হবে। আমরা কি করে যদি বলি, তারে দেখো সাপ্লাইটাকে অ্যাডজাস্ট করতে হবে। সাপ্লাই অ্যাডজাস্ট করার জন্য কি বিষয় আছে দেখো, এখানে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করা হয়েছে। মনে করো যে এখানে প্রত্যেক ওয়ার্কার তারা প্রডিউস করতে পারে 200 ইউনিট পার মান্থ। আচ্ছা, তো 200 ইউনিট যদি প্রোডাক্ট করতে পারে, তাহলে ধরো আমাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুটো ইনফরমেশন দেওয়া আছে। এখানে দেখা আছে যে নাম্বার অফ ওয়ার্কার 5 জন করে আছে। জানুয়ারি মাসে তোমার টোটাল প্রোডাকশন হয়েছিল 1000, 5 জনের যে 200 করে 1000 প্রোডাক্ট, মানে ফেব্রুয়ারিতে 1000, কিন্তু জানুয়ারিতে তোমার ডিমান্ড ছিল 600, ফেব্রুয়ারিতে ডিমান্ড ছিল 1400। আচ্ছা, এটা হচ্ছে বাস্তব অবস্থা। এগুলোর উপর ভিত্তি করে আমরা মার্চে এবং এপ্রিলে কি অবস্থা হবে সেগুলো আমরা দেখার চেষ্টা করি। ইনভেন্টরি, এটার জন্য আমি ক্যাপাসিটিটাকে কি করব। আচ্ছা, এখন দেখো, ধরো আমরা কি করলাম, ধরো মার্চে আমার কি হয়ে গেছে, মার্চে ধরো আমার ডিমান্ড দেখলাম যে মাত্র 600,
মার্চে ডিমান্ড হচ্ছে 600। আচ্ছা, যেহেতু 600, আমার কাছে 5 জন ওয়ার্কার আছে, তাহলে 5 জন ওয়ার্কার, একজন যদি 200 করে হয় তাহলে আমার তো 3 জন ওয়ার্কার দিয়ে কাজ হয়ে যায়। তাহলে আমার তো অলরেডি আছে কয়জন ওয়ার্কার আছে, এখানে 5 জন ওয়ার্কার আছে, তাহলে আমি 2 জন ওয়ার্কারকে কি করে দিতে হবে, আমাকে ফায়ার করে দিতে হবে, তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। আচ্ছা, এবার আসি এপ্রিলের ধরো এপ্রিলে ধরো দেখলা যে এখানে আমার ডিমান্ড হয়ে গেছে 1200 ডিমান্ড, কিন্তু আমার তো লোক আছে মাত্র 3 জন, তারা 200 করে যদি 600 প্রডিউস করে, তাহলে আমার আরো দরকার, আরো কয়জন দরকার, আমার আরো 3 জন লোক দরকার। তাহলে আরো 3 জন যদি লোক দরকার হয়, তাহলে আমাকে প্ল্যান করতে হবে, আরো 3 জনকে আমাকে করতে হবে, হায়ার করতে হবে। দিস ইজ দ্য পার্ট অফ এগ্রিগেট প্ল্যান। ওকে, আরো 2 জনকে আমি হায়ার করব। ওকে, যদি কখনো দেখা যায় যে তোমার ডিমান্ডটা আরো বেড়ে গেছে, ধরো ডিমান্ডটা তোমার 2400 হয়ে গেছে, তাহলে 2400 হয়ে গেলে তুমি আর হায়ার করতে পারছো না, বা হায়ার করতে তুমি চাচ্ছ না, তাদেরকে ফায়ার করতে হবে, তখন তোমাকে আরো কিছু পরিকল্পনা তুমি এটার সাথে অ্যাড করতে পারো। যেমন এটার জন্য তুমি ওভারটাইমের ব্যবস্থা করতে পারো, যে এডিশনাল ডিমান্ডটা মিট করার জন্য আমরা চাইলে যারা এক্সিস্টিং কর্মী আছে তাদেরকে ওভারটাইম করাতে পারি। ওভারটাইম দিয়েও কাজ না হলে সাব কন্ট্রাক্ট দিতে পারি, মানে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে আমার বাকি পণ্যগুলো আমি প্রডিউস করে নিয়ে আসতে পারি সাব কন্ট্রাক্টের মাধ্যমে, এক্ষেত্রেও আমি যেতে পারি, এটা এগ্রিগেট প্ল্যানের পার্ট। অথবা কি করতে পারি, কিছু কিছু কাজ আমরা পার্ট টাইম ওয়ার্কার দিয়েও সম্পূর্ণ করতে পারি, তাই না? আমার তো মূল কাজ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমার ডিমান্ডটা আমাকে মিট করতে হবে। তবে ডিমান্ড মিট করার জন্য আমাকে যে ডিসিশনটা নিতে হবে সেটা হচ্ছে মিনিমাম কস্টেই আমাকে মূলত যেতে হবে। তো এই ছিল আমাদের এগ্রিগেট প্ল্যান। তো এগ্রিগেট প্ল্যানটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তো এগ্রিগেট প্ল্যানটার মোট থিম হচ্ছে তাহলে কি, সেটা হচ্ছে তোমার ডিমান্ডটা কতটুকু আছে দেখবা, তারপর ডিমান্ড আমরা চেষ্টা করবো ডিমান্ডটাকে যতটুকু পারি যাতে আমরা অ্যাডজাস্ট করতে পারি। ওকে, এই ডিমান্ডটা অনুযায়ী, ডিমান্ডটা জানার পরে এই ডিমান্ড অনুযায়ী তোমাকে কি করা, এবার তোমার ক্যাপাসিটিকে ডেভেলপ করা বা ক্যাপাসিটিকে মিনিমাইজ করা, যেটাই করো ক্যাপাসিটিটা চেঞ্জের মাধ্যমে তোমার ওই ডিমান্ডটা যেন তুমি ফুলফিল করতে পারো। এই কাজ করার জন্য আগে থেকে পরিকল্পনা করাটাকে বলা হয় এগ্রিগেট প্ল্যানিং। এবার আমরা চলে যাচ্ছি যে এই যে ডিমান্ড যে আমরা জানবো, আমরা এখানে বিভিন্ন সময় দেখলাম যে আমরা এই যে এগ্রিগেট প্ল্যানিং যে করলাম, এগ্রিগেট প্ল্যানিং এর জন্য যেমন আমি একটা এক্সাম্পল দিলাম, এক্সাম্পলে আমরা দেখেছি যে কখনো কখনো ডিমান্ড হচ্ছে আমার 600, কখনো ডিমান্ড হচ্ছে 1200, কখনো ডিমান্ড হচ্ছে 2400। এই যে ডিমান্ডটা আমি কিভাবে জানবো আগে থেকে, এটার জন্য আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে ফরকাস্টিং, সেলস ফরকাস্টিং। আচ্ছা, তাহলে এখন আমরা আলোচনা করবো যেটা, সেটা হচ্ছে ফরকাস্টিং। ফরকাস্টিং মানে পূর্বানুমান করা, আগে থেকে বুঝতে পারা। আচ্ছা, তো আগে থেকে কিভাবে বুঝতে পারবো? এটাকে আন্দাজে ঢিল ছোড়া? ব্যবসায়ী লোকজন কখনোই আন্দাজে ঢিল ছুড়ে না। তো এটার জন্য যেগুলো করতে হবে, কিছু আমরা প্রসেস আছে, এই সেলস ফরকাস্টের জন্য আমরা কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো আমরা বিবেচনা করব। আচ্ছা, তো আমরা দেখি যে ফরকাস্টিং নিয়ে কি বলা হচ্ছে। বলছে ফরকাস্টিং ইজ দ্য আর্ট, এটা কিন্তু একটা আর্ট, এটা কিন্তু অন্ধকারে ঢিল ছোড়া না, আর্ট। কিসের আর্ট? অফ এস্টিমেটিং ফিউচার ডিমান্ড। ফিউচার ডিমান্ড যেন আমরা এস্টিমেট করতে পারি, ধারণা করতে পারি। কিভাবে? by anticipating what buyers are likely to do under a given set of future condition, তারা কি তো কিনবে। আচ্ছা, পরে আরো কি লেখা আছে দেখো, a sales forecast is a projection into the future of expected demand given a stated set of environmental condition। যে যে অবস্থাগুলো আছে সেই অবস্থার ভিত্তিতে কতটুকু পণ্য আমার বিক্রি হবে সেটা আগে থেকে অনুমান করতে পারাটাই হচ্ছে সেলস ফরকাস্ট। সেলস ফরকাস্টিং তাহলে কিভাবে করবে? সেলস ম্যানেজার করবে। সেলস ম্যানেজার আন্দাজের কখনো ঢিল ছুড়বে না, এটার জন্য তাকে যেটা কাজ সাহায্য নেবে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্টের। এটার জন্য অনেক ধরনের ইনফরমেশন, ডেটাগুলো তারা কালেক্ট করবে, ডেটাগুলো অ্যানালাইসিস করে বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং কর্মকাণ্ডের মাধ্যমে সেলস ফরকাস্টিং আমরা করে থাকি। তবে সেলস ফরকাস্টিং কিন্তু আবার বিভিন্ন ধরনের হতে পারে, শর্ট টার্ম ফরকাস্ট হতে পারে, মিডিয়াম টার্ম ফরকাস্ট হতে পারে, লং টার্ম ফরকাস্ট হতে পারে। শর্ট টার্ম ফরকাস্ট গুলো হচ্ছে সাধারণত 3 মাসের জন্য। এখানে আসলে এই 3 মাসের সময়ের জন্য আসলে যেটা দেখা হয় সেটা হচ্ছে, দেখো এটা বলা হচ্ছে দ্য জেনারেল ট্রেন্ড অফ সেলস ইজ লেস ইম্পর্টেন্ট দেন শর্ট টার্ম ফ্লাকচুয়েশন। এখানে কিন্তু শর্ট টার্ম জেনারেল ট্রেন্ডটা কি সেটা বিবেচনা করবো না, কারণ তুমি 3 মাসের জন্য একটা সেলস ফরকাস্ট করছো, তাহলে 3 মাসের মধ্যে তোমাকে ট্রেন্ড কি, যেমন আমি যদি তোমাকে বলি যে একটা জেনারেল ট্রেন্ড হচ্ছে কোন একটা অঞ্চলের মানুষজন কি করে, পাঞ্জাবি পরে, তাহলে এই জন্য তুমি যে পাঞ্জাবি প্রডিউস করবা, তুমি ধরে নিবা যে পাঞ্জাবি যেভাবে ট্রেন্ড প্রতি মাসে 100 করে বিক্রি হয়, এই আগামী 3 মাসেও এরকম 100 বিক্রি হবে, এটা কিন্তু তুমি চিন্তা করতে পারবা না, কারণ শর্ট টার্মের কোনো একটা বিষয় এখানে প্রভাব ফেলতে পারে। যেমন আমি বলতে পারি এই 3 মাসে যদি তুমি দেখো যে সেখানে একটা কি আছে, ফেস্টিভ্যাল আছে, তাহলে ফেস্টিভ্যাল ওই জেনারেল ট্রেন্ডের থেকে কিন্তু ফেস্টিভ্যালের কারণে কি হতে পারে, তোমার সেলস ডিমান্ড বেড়ে যেতে পারে। আবার এমন হতে পারে ওই 3 মাসের আগামী 3 মাসে আমরা দেখতে পাই যে অঞ্চলের মানুষ ওই অঞ্চলে
হঠাৎ করে কি হয়েছে, একটা ফ্লাড হয়েছে, বন্যা হয়ে গেছে, তাহলে বা বন্যা হওয়ার একটা আশঙ্কা করছো তুমি, তাহলে এর পরিপ্রেক্ষিতে কিন্তু ডিমান্ডটা ডিক্রিজ করতে পারে। তাহলে শর্ট টার্ম ফরকাস্টের ক্ষেত্রে আমরা এইসব বিষয়গুলো বিবেচনা করব। ঠিক একই রকম ভাবে মিডিয়াম টার্ম ফরকাস্ট করি, আমরা লং টার্ম ফরকাস্ট করি। মিডিয়াম টার্মটা হচ্ছে সাধারণত 1 বছর সময়ের জন্য এবং লং টার্মটা হচ্ছে সাধারণত 3 বছর সময়ের জন্য। তো আমরা একটু দ্রুত যাচ্ছি। লেভেল অফ সেলস ফরকাস্টিং এর ক্ষেত্রে আমরা সেলস ফরকাস্ট কিভাবে করতে পারি, প্রোডাক্ট বাই প্রোডাক্ট সেলস ফরকাস্ট করতে পারি। প্রত্যেকটা পণ্যের উপর জন্য যে শার্টের জন্য আমরা আলাদা করে সেলস ফরকাস্ট করতে পারি, যেমন টি শার্টের জন্য। আবার সিজন, এখন একটা সিজন বেস করতে পারি। এই যে গরমের সময় কোনটার ডিমান্ড কেমন হবে, গরমের সময় টি শার্টের ডিমান্ড কেমন হবে, শীতের সময় টি শার্টের ডিমান্ড কেমন হবে, এইভাবে করে। কারণ তোমরা জানো যে বাংলাদেশের প্রেক্ষিতে বিবেচনা করলে যেমন টি শার্টের ডিমান্ড বেড়ে যায় কোন সময়, সামারে। আবার উইন্টার যখন আসে তখন টি শার্টের ডিমান্ড কমে যায়। তাহলে সিজনাল সেলস ফরকাস্ট করতে পারো, জিওগ্রাফিক্যাল সেলস ফরকাস্ট করতে পারো। তুমি চিন্তা করতে পারো যে চট্টগ্রাম অঞ্চলে মানুষজনের কেমন বিক্রি হতে পারে, এই যে জিওগ্রাফিকে বিবেচনায় এনে তারপর সেলস ফরকাস্ট করতে পারো। তো এইসব এভাবে আমরা যেতে পারি। এরপর যাচ্ছি সেলস ইম্পর্টেন্স অফ সেলস ফরকাস্টিং। সেলস ফরকাস্টিং এর ইম্পর্টেন্স কোথায় কোথায়, এটা সকল জায়গায়, ব্যবসায় সকল সেক্টরে এর সেলস ফরকাস্টের প্রভাব পড়ে। প্রোডাকশনের উপর, পারচেজিং এর উপর, হিউম্যান রিসোর্সের উপর, ফিন্যান্সের উপর, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের উপর, মার্কেটিং, প্রত্যেকটা বিষয় তো এখানে এটা ইনফ্লুয়েন্স করে, তাই না? এগুলোর উপর বেস করে সেলস ফরকাস্ট ডিপেন্ড করে। এবার যাচ্ছি সেলস ফরকাস্টিং প্রসেস। এই প্রসেসটা কিভাবে করব? সেলস ফরকাস্ট আমরা বললাম যে সেলস ফরকাস্ট সিজন বাই সিজন করতে পারো, প্রোডাক্ট বাই প্রোডাক্ট করতে পারো, কিভাবে করবা, তাই না? তো এর জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ, দেখো বলছে সেটিং গোলস ফর ফরকাস্টিং। এটা একটা গোল ডিপেন্ড করবা যে গোলটা কি। গোলটাকে তুমি অল্প সময়ের জন্য ফরকাস্ট করছো নাকি বেশি সময়ের জন্য, তুমি কি এই প্রোডাক্টের জন্য করছো, কিভাবে করছো, তোমার গোলটা কি। ওকে, সেই গোলের উপর ডিপেন্ড করে ওই রিলেটেড ডেটা তোমাকে গ্যাদার করতে হবে। ওকে, ডেটা গ্যাদার করলাম, ডেটা গ্যাদার করার পর এরপর অ্যানালাইসিস অফ ডেটাগুলো অ্যানালাইসিস করতে হবে। এই অ্যানালাইসিস করার জন্য তোমাকে বিভিন্ন টুলস অ্যান্ড টেকনিক্স অ্যাপ্লাই করি। আমরা সাধারণত অ্যাকাউন্টিং বিভিন্ন টুলস অ্যান্ড টেকনিক্স অ্যাপ্লাই করি, ম্যাথমেটিক্যাল বিভিন্ন টুলস অ্যান্ড টেকনিক অ্যাপ্লাই করি, স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন টুলস অ্যান্ড টেকনিক অ্যাপ্লাই করি অ্যানালাইসিস করার জন্য। আচ্ছা, এই অ্যানালাইসিস করার পর চুজিং দ্য বেস্ট মডেল ফর ফরকাস্টিং, দুটো ডেটা যে অ্যানালাইজ করো, ওই ডেটার উপর ভিত্তি করে ওই তুমি সেলস ফরকাস্টিং এর জন্য কোন একটা মডেল বেছে নিতে পারো। কোন মডেলে তুমি সেলস ফরকাস্ট করবা, ওয়েল তারপর ফাইনালি হচ্ছে তুমি ফরকাস্ট করবা। ওয়েল লাস্ট স্টেজ হচ্ছে ফরকাস্টের পরের স্টেজ হচ্ছে ইভালুয়েশন অফ ফরকাস্টিং আউটকাম। তুমি যেটা ফরকাস্ট করেছো সেটাকে ইভালুয়েশন করে দেখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বিজনেসের আউটপুটেও আমরা দেখেছি, আমরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি ক্যালকুলেশন করে যেটা পেয়েছি সেটাকে ইভালুয়েট করে দেখি। এই ছিল আমাদের সেলস ফরকাস্ট। তো সেলস ফরকাস্ট খুবই গুরুত্বপূর্ণ ডিমান্ড অ্যানালাইসিসের জন্য। এই ডিমান্ড জানার পর এটার ভিত্তি করে আমরা রিসোর্স প্ল্যানিং করি। রিসোর্স প্ল্যানিং করে এই সবগুলো হচ্ছে এগ্রিগেট প্ল্যানিং। আচ্ছা, এবার আমরা যাচ্ছি যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের অপারেশন শিডিউলিং। আচ্ছা, তো অপারেশনস কর্মকাণ্ডের জন্য শিডিউল করা মানে হচ্ছে সময়সূচি তৈরি করা। শিডিউল নিয়ে আমরা আগেও কথা বলেছি। সেটা হচ্ছে এই অপারেশন কাজটা সূচি করে দেয়া, মানে কোন সময় কোন কাজটা হবে সেটা আগে থেকে ভাগ করে দেয়া। যে আমি যদি বলি জানুয়ারি মাসে সেটা তৈরি করবো, এটা না। প্রত্যেকটা বিষয় কোন পার্টস কোন সময় তৈরি হবে, কখন তৈরি হবে, শুধু যে প্রোডাক্ট তৈরি হবে তাই না, তার সাথে রিসোর্সও। আচ্ছা, আমরা দেখি বোধহয়, তারপরে যাই। শিডিউলিং এর এখানে একটা খুব ভালো ডেফিনেশন দেয়া আছে। কি বলছে দেখো, বলছে শিডিউলিং refers to a process, এটা ডেফিনেটলি একটা প্রসেস। কিসের জন্য? প্রিপেয়ারিং এ টাইম টার্গেট। এটা হচ্ছে আমরা একটা সময় নির্ধারণ করা যায়, টাইম মানে কোন কাজ কোন সময় হবে, কোন এটা টার্গেট নির্ধারণ করা, তৈরি করার এটা প্রসেস। কিসের জন্য? যেহেতু ফর অল প্রোডাকশন অপারেশন ইনক্লুডিং, এটার মধ্যে কি কি ইনক্লুড থাকে এটা আমরা মনে করতে হবে। দেখো, সেট আপ এন্ড আদার প্রিপারেশন টাইম ইন এক্সিকিউটিং এ প্রোডাকশন অর্ডার ইন দ্য ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন। প্রোডাকশন অর্ডারটা কমপ্লিট করার সাথে শুধু যে কাজটা হয় না, কাজটা কোন একটা কাজ হওয়ার জন্য যে প্রিপারেশন লাগে, যে সেটআপ লাগে, ওই প্রিপারেশনটা কোন সময়ে হবে। মানে সোজা কথা আমি তোমাকে বলতে পারি যে কোন একটা শার্ট তৈরি হবে, শার্টের জন্য কাপড়টা কখন কিনবো, কাপড়টা কোন সময়ে কেনা হবে, সেলাই মেশিন কখন কেনা হবে, এটা কোন সময়ে বসানো হবে, কখন মেশিনে কাপড়গুলো ঢোকানো হবে, কখন মেশিন থেকে ফাইনাল হবে, এই প্রত্যেকটা জিনিসের তুমি সময়টা নির্ধারণ করে দেবা। হচ্ছে অপারেশন শিডিউলিং। It covers the following areas in particular. কি আছে দেখো, আমরা একটু দ্রুত পড়ে যাচ্ছি। Assigning job to a particular worker center machine, time of assignment of job and completion, allocation of resources like manpower and material, কখন মানুষকে নিয়োগ দিবা সেটাও ঠিক নির্ধারণ করতে হবে।
টাইম সিকোয়েন্স অফ অপারেশন কোন কাজের পর কোন কাজ হবে এটাও, ফিডব্যাক এন্ড কন্ট্রোল ফাংশন টু টেক কেয়ার অফ দ্য ডেভিয়েশন, যদি কখনো ডেভিয়েশন হয়ে যায়, যদি কোনো শার্ট তৈরি করেছো শার্টটা দেখা গেছে যেভাবে তুমি চিন্তা করেছিলে সেভাবে হয়নি, এটা কারেকশন করার জন্য কোন সময় তুমি কারেকশন করবে সেটাও সময়সূচি তুমি নির্ধারণ করে ফেলা, বা সেটাকে আমরা বলছি অপারেশন শিডিউলিং। অবজেক্টিভস অফ অপারেশন শিডিউলিং তুমি বুঝতে পারছো, তারপর আমরা একটু করে দেখি এটার মূল উদ্দেশ্য হচ্ছে কি মেকিং এফিশিয়েন্ট ইউজ অফ লেবার। এটা নির্ধারণ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউজ হচ্ছে লেবারটা যেন এফিশিয়েন্টলি ব্যবহার করতে পারি, লেবারটা যেন কি না হয় আনইউজড না থাকে, লেবারটাকে যাতে সর্বোচ্চ লেবারটা আমরা ব্যবহার করতে পারি। মেকিং বেস্ট পসিবল ইউজ অফ ইকুইপমেন্টস that are available for the use, যে ইকুইপমেন্ট গুলো আছে এগুলো যেন সর্বোচ্চ ব্যবহার হয়। ইনক্রিজিং দ্য প্রফিট যাতে সবচেয়ে বেশি হয়, সবকিছু মূল উদ্দেশ্য তো ইনক্রিজিং দ্য প্রফিট, তাই না? যেমন আমি যদি এটাকে একটু ব্যাখ্যা করে বলি যে তোমার যদি শিডিউলিং যদি তুমি খুব ভালো করে করতে পারো তাহলে তোমার কি হবে, তোমার লেবার মানে প্রত্যেকটা রিসোর্স, ম্যান বলি বা মেশিন বলি, রিসোর্স গুলো সঠিকভাবে ব্যবহার হবে। আচ্ছা, রিসোর্স গুলো যদি সঠিকভাবে ব্যবহার হয় তার পরিপ্রেক্ষিতে তোমার কি হবে, তোমার মানে টাইমলি বা র্যাপিড টাইমে তুমি কি করতে পারবা, প্রোডাকশন করতে পারবা, এবং সঠিকভাবে ব্যবহার হলে তোমার কস্ট কম হবে, তোমার লো কস্টে তুমি কি করতে পারবা, প্রোডাক্টটা তৈরি করতে পারবা। ওকে, আবার খুব বেশি প্রোডাক্ট তৈরি করতে পারবা, কোয়ান্টিটি প্রোডাক্ট তুমি তৈরি করতে পারবা, কোয়ান্টিটি। আচ্ছা, আবার প্রত্যেকটা যদি তুমি ঠিকভাবে যদি আগে থেকে সূচি করে যাও তাহলে তোমার কি হবে, তোমার কোয়ালিটি প্রোডাক্ট তৈরি হবে। আচ্ছা, তার মানে কি হলো, অপারেশন ম্যানেজমেন্টের যে মূল উদ্দেশ্য কোয়ালিটি, কোয়ান্টিটি, টাইম, কস্ট সবগুলো উদ্দেশ্য অর্জিত হবে। আর এই সবগুলো উদ্দেশ্য যদি অর্জিত হয় তাহলে তোমার কি হবে, তোমার কাস্টমার স্যাটিসফ্যাকশন হবে। আচ্ছা, কাস্টমার যদি স্যাটিসফাই হয় তাহলে কাস্টমাররা অনেক বেশি পণ্য কিনবে, আর অনেক বেশি যদি তোমার পণ্য কেনা যায়, যত বেশি পণ্য সেলস হবে তত বেশি তোমার কি হবে, প্রফিট নিশ্চিত হবে। তার মানে আমরা বুঝতে পারছি প্রত্যেকটা জিনিসের সাথে এই ব্যবসায়িক যে মেইন গোল প্রফিট ইনক্রিজ করা সেটা জড়িত। তাহলে আমরা বাকি উদ্দেশ্যগুলো একটু দ্রুত চোখ বুলিয়ে যাই। ইনক্রিজিং দ্য আউটপুট, improving the service level, সার্ভিসের ক্ষেত্রে এটা হতে পারে maximizing the delivery performance, meeting the delivery rates, minimizing the inventory, reducing the manufacturing time, minimizing the production cost, minimizing the worker cost, সবগুলো আমরা আশা করি বলে ফেলেছি। এবার যাচ্ছি এইগুলো করার জন্য অপারেশন শিডিউলের জন্য তোমার ফাংশনটাকে তোমার কি কি করতে হবে। এটাকে সূচিটাকে আমি চোখ বন্ধ করে এমন করলে হবে যে আমি চোখ বন্ধ করে একটা জায়গায় বসে আছি কি করে ফেলে একটা সূচি করে ফেললাম যে এই সময়ের মধ্যে এটা হবে, এই সময়ের মধ্যে এটা হবে, এই সময়ের মধ্যে এটা হবে। এটা কখনো সম্ভব না। যদিও আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ গুলাতে এই বিষয়টা দেখি, আমরা দেখি যে আমরা যদি পড়াশোনার ক্ষেত্রে যদি বলি যে আমরা দেখি আগে থেকে একটা সময়সূচি নির্ধারণ করে দেয়া থাকে যে এই সময়ের মধ্যে এই পরীক্ষা হবে, এই সময়ের মধ্যে এই পরীক্ষা হবে, এইভাবে বলা দেয়া থাকে। আসলে এগুলো কিন্তু ডিপেন্ড করে সিচুয়েশনের উপর, মানে সবকিছুতে একসাথে বলে দেওয়া যায় এটা কিন্তু না। আচ্ছা, আমরা সামনে যাব। বলতে দেখো, এটার জন্য তোমাকে যেটা করতে হবে, অ্যালোকেশন অফ দ্য রিসোর্স করতে হবে, সব ফ্লোরটাকে কন্ট্রোল করতে হবে, মেকিং ম্যাক্সিমাম ইউজ অফ দ্য প্ল্যান্ট এন্ড মিনিমাম পসিবল কস্ট, এনশিওর দ্যাট দ্য নিডস অফ দ্য ম্যান পাওয়ার আর অপটিমাম, ডিটারমিনেশন অফ দ্য সিকোয়েন্স অফ দ্য জবস। এগুলোর উপর ভিত্তি করে তুমি কি করবা, শিডিউল করবা। শিডিউলটা এক এক সিচুয়েশনের জন্য এক এক রকম হতে পারে, এক এক প্রতিষ্ঠানের জন্য এক এক রকম হতে পারে, এক এক প্রোডাক্ট প্রডিউস করার জন্য এক এক রকম হতে পারে। বিভিন্ন ধরনের শিডিউলিং আমরা এখানে এক্সাম্পল দিয়েছি, আমি ফোকাস করছি না, চলে যাচ্ছি আমরা নেক্সট বিষয়ে, সেটা হচ্ছে আমাদের লেন সিস্টেম। আচ্ছা, আমরা বলি যে তাহলে শিডিউলিংটা বুঝতে পেরেছো তুমি, না? শিডিউল মানে হচ্ছে একটা সময় নির্ধারণ করে দেয়া, প্রোডাকশনটা কখন হবে বা সার্ভিসটা কখন প্রডিউস হবে, তার জন্য কি রিসোর্স পরিকল্পনা করব, তার জন্য কোন এমপ্লয়িদেরকে কখন নিয়োগ করব, তাদেরকে কখন ট্রেনিং করব, মানে প্রত্যেকটা কিছু অপারেশন প্রসেসের প্রত্যেকটা জিনিস কখন হতে পারে সেটা সময়টা নির্ধারণ করে দেয়া। আর সময় নির্ধারণ করার জন্য তোমাকে কি করতে হবে, অবশ্যই তোমাকে ব্যাকওয়ার্ড অ্যাক্টিভিটিস করতে হবে, তাই না? তোমাকে প্রোডাকশন দেখতে হবে, তোমার রিসোর্স কেমন আছে, তোমার প্রোডাকশনটা কেমন, মানে মাঠ পর্যায়ে তোমার অভিজ্ঞতা থাকতে হবে। ওকে, আমরা এবার চলে যাচ্ছি লেন সিস্টেম। লেন সিস্টেমটা কি দেখো, বলছে সিস্টেমেটিক অ্যাপ্রোচ। এটা কিসের জন্য? টু দ্য আইডেন্টিফিকেশন এন্ড এলিমিনেশন অফ ওয়াস্ট এন্ড নন ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিস। একটা পর্যন্ত দিয়ে এটা বোঝা যায়। তাহলে এটা একটা সিস্টেমিক অ্যাপ্রোচ। কিসের জন্য? তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে কিসের, ওয়াস্ট, যে জিনিসটা ওয়াস্ট হচ্ছে, অথবা নন ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিস, অথবা যে অ্যাক্টিভিটিসটা তোমার কোনো কাজে লাগছে না। সার্ভিসের ক্ষেত্রে তুমি এমন একটা কাজ করো যেমন এই কাজটা করার মাধ্যমে কাস্টমারদের কোনো এক্সট্রা কোনো বেনিফিট হয় না, তাদের কাছে কোনো ভ্যালু অ্যাড হয় না। তাহলে এটাকে প্রথমে আইডেন্টিফিকেশন করতে হবে এবং এলিমিনেশন করে দেবো। এটাকে আমরা বলি লেন সিস্টেম। মানে ধরো তোমার কাজ হচ্ছে তুমি কাস্টমারদেরকে কোনো একটা সার্ভিস দাও,
সার্ভিস দিতে গেলে এই সার্ভিসের মধ্যে তুমি এমন একটা পাওয়ার রেখেছো, ধরো এমন হয় যে তোমার একটা সার্ভিস দাও, সেমতে কাজ রেখেছো যে কাস্টমাররা যখন আসে তুমি তাদেরকে বসানোর পরে তাদেরকে জাস্ট এক্সাম্পল দিলাম পানি পান করাও। তো তুমি দেখলা যে যেই সময়টাতে কাস্টমাররা আসছে সেটা খুব শীতের মৌসুম থাকে, ওই সময় কি হয় না, কাস্টমারদের কি থাকে না, তারা পানির তৃষ্ণা থাকে না, তো তারা পানি দিলেও পানি অনেক সময় খায় না বা একটু ঠোঁট চোয়ায়, মানে এইটার কারণে কাস্টমাররা এক্সট্রা কোনো বেনিফিটেড হয় না, এটা তারা কাস্টমাররা মনে করে না যে এটার কারণে তাদের কাছে কোনো ভ্যালু অ্যাড হয়েছে। তাহলে এটা একটা অপ্রয়োজনীয় অ্যাক্টিভিটিস, তাহলে এটা তোমাকে এলিমিনেট করতে হবে। তাহলে এলিমিনেট করার আগে তো তোমাকে আইডেন্টিফিকেশন করতে হবে, তোমাকে বুঝতে হবে যে এই কাজটা নন ভ্যালু অ্যাডেড, এই কাজটা, এই টোটাল প্রসেসটাকে আমরা বলি লেন। তাহলে আমরা তারপরেও কি লিখেছে, আমরা পুরোটা আবার পড়ছি, দেখো বলছে সিস্টেমেটিক অ্যাপ্রোচ টু আইডেন্টিফিকেশন এন্ড এলিমিনেশন অফ ওয়াস্ট এন্ড নন ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিস থ্রু এমপ্লয়ি এন্ড ডেভেলপমেন্ট এন্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ইন অল প্রোডাক্টস এন্ড সার্ভিসেস। আচ্ছা, আর এই কাজটা আরো করার মাধ্যমে, এটা কিসের মাধ্যমে করি আমরা, এমপ্লয়ীদেরকে ডেভেলপমেন্ট করার মাধ্যমে। তারা হয়তো এমন কোনো কাজ করে এমপ্লয়িরা যেটা না করলেই নয়, তাহলে এমপ্লয়িকে তুমি যদি ডেভেলপ করো, তাদেরকে যদি ট্রেন করো, তাহলে তারা হয়তো এই অপ্রয়োজনীয় কাজটা করবে না, বা তারা যে সময়টা নষ্ট করে ওয়েস্টেজ করে সেটা আর করবে না। এন্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ইন অল প্রোডাক্টস এন্ড সার্ভিসেস, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের মাধ্যমে এটা হয়। তারপর লিখছে দেখো, ইট ইজ দ্য প্রোডাকশন অফ গুডস ইউজিং লেস অফ এভরিথিং কম্পেয়ার টু ট্র্যাডিশনাল মাস প্রোডাকশনের ক্ষেত্রে যায়। তো 7 ওয়েস্টেজ কি কি হতে পারে দেখো, ওভার প্রোডাকশন কিন্তু হওয়া উচিত না, আমরা কিন্তু সবাই জানি। সেই প্রোডাকশন বাড়ানো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার যতটুকু ডিমান্ড তার থেকে যদি তুমি ওভার প্রোডাকশন করো তাহলে তোমার কি হবে, এটা কিন্তু ওয়েস্টেজ হবে, তোমার সবকিছু নষ্ট। এটার ফলশ্রুতিতে পরিশেষে গিয়ে তোমার কি হবে, তোমার প্রফিট কমে যাবে। ইউজ ট্রান্সপোর্টেশনে অনেক সময় অপ্রয়োজনীয় ট্রান্সপোর্টেশন হয়, এগুলো কমাইতে পারি আমরা। ইনভেন্টরি, মোশন, ওভার প্রসেসিং, ডিফেক্টিভ প্রোডাক্টস। ওকে, লিন সিস্টেম ডাইমেনশনের জন্য অনেক কিছু এখানে অ্যাপ্লাই করি, যেমন জেআইটি, ওয়েস্ট, অরিজিন, লিন ম্যানুফ্যাকচারিং এলিমেন্টস। এটার ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখো, আমরা একটু দ্রুত দেখে যাই, তুমি চুপ গুলা দেখে নিবে, আমি অনেকগুলো স্লাইড দেখিয়েছি। আর লিন ম্যানুফ্যাকচারিং কিছু কিছু টেকনিক তারা অ্যাপ্লাই করে কি কি আছে, এটা অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, তো তোমরা একটু দেখবে এটা, কারণ হচ্ছে আমাদের সময় যেরকম আমি একটু কভার করার চেষ্টা করছি। পরবর্তী বিষয়ে চলে আছে, এখন আসছি আমরা যেটা, সেটা হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আচ্ছা, এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটাকে, এটা বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আলোচিত একটা টপিক হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এবং এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপর তোমরা যখন 4th ইয়ারে যাবে তখন পুরো একটা কোর্স পড়বে, তখন আশা করি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট খুব ভালো করে বুঝতে পারবে। অপারেশন ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, যে অনেকেই মনে করা হয় যে অপারেশন ম্যানেজমেন্টের পরবর্তী ভার্সন হচ্ছে এখন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। তাহলে এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা কি, এটা খুব নামের থেকে তুমি আসলে খুব এটা বুঝতে পারছো যে তোমার যে সাপ্লাই হয় যেখান থেকে, তাই না, সেখান থেকে যে পুরো চেইন মানে কি শিকল, পুরো লাইনের যে ম্যানেজমেন্ট, সেটাই হচ্ছে আমাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আমাদের কাছে কিছু, যেহেতু খুব সময় কম, আমরা এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টকে কয়েক সেকেন্ডে একটু বোঝার চেষ্টা করছি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। একটু দেখি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা বলতে কি বোঝাচ্ছে এখানে। ইউটিউব থেকে ভিডিও নিয়ে সেটা একটু দেখছি। Supply chain is a global network used to deliver products and services from raw materials to end customers through an engineered flow of information, physical distribution and cash. Basic supply chain for a product. The below figure illustrates a very basic supply chain with 3 entities, a producer with 1 supplier and 1 customer. 4 basic flows that connect the supply chain entities together are as follows. Flow of physical materials and services from suppliers to the end customer. Flow of cash from the customer to the raw materials supplier. Flow of information back and forth along the chain. And reverse flow of product returned. আশা করি কিছুটা বুঝতে পেরেছি। আমরা এখন নেক্সটে যাই, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা একটু ওভারভিউ করি আমরা। তো সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা কি বলছে দেখো, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট is one of the key areas within the business consulting work group that helps develop, implement new supply chain. তারপর বলছে the management of supply chain of goods as a process from supplier of raw materials or components to the manufacturer, মানে raw materials থেকে ম্যানুফ্যাকচারার কাছে, এখান থেকে to the distributor থেকে to the wholesale buyer to the end customer, মানে পুরো লাইনটা, পুরো চেইনটাই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের পার্ট। আর ম্যানেজমেন্ট যখন অ্যাপ্লাই করা হয় তোমরা বুঝতে পারো যাতে এই প্রসেসটা যাতে খুব ভালোভাবে সম্পন্ন হয়, এখানকার প্রত্যেকটা ধাপে ধাপে যাতে আমরা
প্রত্যেকটা রিসোর্স, প্রত্যেকটা বিষয় যাতে এফেক্টিভলি অ্যান্ড এফিশিয়েন্টলি যাতে ব্যবহার করতে পারি, এই জন্যই এই সাপ্লাই চেইনটার মধ্যে আমরা ম্যানেজমেন্টকে অ্যাপ্লাই করি। তারপর বলছে দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল অফ অল ম্যাটেরিয়ালস এন্ড ইনফরমেশন ইন দ্য লজিস্টিক্স প্রসেস ফ্রম অ্যাকুইজিশন অফ র ম্যাটেরিয়ালস টু ডেলিভারি টু হ্যান্ড অফ দ্য ইউজার। মানে পুরো প্রসেসটা, মানে পুরো লজিস্টিক্স, মানে পুরো বিষয়টা আমি অ্যাকুইজিশন থেকে শুরু করে প্রসেস করে ডেলিভারি পর্যন্ত পুরো প্রসেসটা, এই যে সাপ্লাইয়ের যে চেইন, এটা পুরোটা জুড়ে আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করি এখানে, যাতে এফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্টলি এটা ব্যবহার করতে পারি। তাহলে দেখো যে সাপ্লাই চেইনটা, এটা হচ্ছে পুরোটা একটা চেইন, কিন্তু দেখো হ্যাঁ, এটা সবকিছু বিষয় এখানে জড়িত। বর্তমানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের আওতাটা দিন দিন বাড়ছে। সাপ্লাই চেইন একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে কেমন হতে পারে দেখো, যে সাপ্লায়ার এ, বি, সি, তিনটা সাপ্লায়ার থাকতে পারে। এখান থেকে তারা নিয়ে আসার পর স্টোরেজ হয়, এরপরে পরবর্তীতে তারা এখান থেকে স্টোরেজ হওয়ার পর সেটা আবার ডিস্ট্রিবিউটরের কাছে যায়, ডিস্ট্রিবিউটর থেকে রিটেইলারের কাছে যায়, রিটেইলার থেকে কাস্টমারের কাছে যায়। এই পুরো চেইনে যত ডিমান্ড এবং সাপ্লাই, এই দুটার মধ্যে যেন একটা কি থাকে, সামঞ্জস্য থাকে, কোনো যাতে কনফিউশন ক্রিয়েট না হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি যে সার্ভিস অর্গানাইজেশনের ক্ষেত্রে কেমন আসে, যেমন এটা সরাসরি স্টোরেজ হয়, তারপর সেখানে ডিস্ট্রিবিউটরের কাছে যায়, ডিস্ট্রিবিউটর থেকে কাস্টমারদের কাছে যায়। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আমি অনেক কথা বলার চেষ্টা করেছি এই অল্প সময়ের মধ্যে। তো আমরা আজকে আলোচনা করেছি যেটা, সেটা হচ্ছে অপারেটিং ডিসিশন। অপারেটিং ডিসিশন মানে হচ্ছে পুরো অপারেশন ম্যানেজমেন্টের মূল উদ্দেশ্য অর্জন করার জন্য পুরো অপারেশনের প্রত্যেকটা স্টেজে কি করতে হবে না করতে হবে সেজন্য যে ডিসিশনগুলো নিতে হয়, সেটা হচ্ছে অপারেটিং ডিসিশন। অপারেটিং ডিসিশনের জন্য মূলত তাহলে যেটা করতে হয় সেটা হচ্ছে অপারেশন কর্মকাণ্ডগুলো, অনেকগুলো বিষয় আছে, সে ধরনের অনেকগুলো প্ল্যানিং আমরা দেখেছি। অ্যাগ্রিগেট প্ল্যানিং আসলে বুঝতে হবে তোমার কি কি ডিমান্ড কি, এই অনুযায়ী তোমাকে যেটা করতে হবে, রিসোর্স প্ল্যান করতে হবে। রিসোর্স প্ল্যান করার পর তোমার ক্যাপাসিটিটা ডেভেলপ করার মাধ্যমে তোমার যে ডিমান্ড আছে, ডিমান্ডটা ফুলফিল করার চেষ্টা করবে। আমি আর এখন শেষ করছি। আমরা সবার প্রতি আবারও শুভকামনা থাকবে। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। ধন্যবাদ।